হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ ডি ফুল মক টেস্ট 9, জেনারেল অ্যাওয়ারনেসের 20টি, লজিক্যাল রিজনিংয়ের 10টি, পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের 10টি, মোট 40টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর সম্পর্কে, যা আসন্ন WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী। প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে, পরে আমার সঠিক উত্তরের সঙ্গে উত্তরটি মিলিয়ে নেবে এবং প্রত্যেকে মক টেস্টের সঙ্গে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি মক টেস্টে চলে যাওয়া যাক। জেনারেল অ্যাওয়ারনেসের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, নিচের কোন শহরকে 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজন করার জন্য নির্বাচিত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আহমেদাবাদ। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কলকাতা ও হলদিয়া। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ভারতে কোন ক্ষেত্রে ছদ্ম বেকারত্ব অর্থাৎ হিডেন আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি দেখা যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কৃষি ক্ষেত্রে। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আলাউদ্দিন খিলজি। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ নারী পুরুষের সমতা নিশ্চিত করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অনুচ্ছেদ 14। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কালকূট ও ভ্রমর কার ছদ্মনাম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সমরেশ বসু। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নের কোনটি ভোলাটাইল মেমোরির উদাহরণ নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রম। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বারকানাথ ঠাকুর। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1946 সালে। এরপর নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সমাচার দর্পণ। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 23 থেকে 24। এরপর নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দশাবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বাঁকুড়া। এরপর নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চেন্নাই। এরপর নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দ্য টেস্ট অফ মাই লাইফ এটি কোন খেলোয়াড়ের আত্মজীবনী?
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যুবরাজ সিং। এরপর নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে কী বলেছে? 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 76.26%। এরপর নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? কম্পিউটারের কোন ভাষা শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মেশিন ল্যাঙ্গুয়েজ। এরপর নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে কী বলেছে? সম্প্রতি ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান করেছেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রোহিত শর্মা। এরপর নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে কী বলেছে? তাতা কার ছদ্মনাম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রেমেন্দ্র মিত্র। এরপর নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? জেপিইজি এর পুরো কথাটি কী? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। এরপর নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্নে কী বলেছে দেখো? হাসনাবাদ কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইচ্ছামতি। রিজনিংয়ের প্রথম প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্নে কী বলেছে? নিচের কোনটি আলাদা? 4টে অপশান দেওয়া রয়েছে, অপশানগুলো আমরা দেখে নিই কী কী বলেছে। পাটনা, দিল্লি, ইটানগর আর বেঙ্গালুরু। এই 4টির মধ্যে দেখো অপশান বি অর্থাৎ দিল্লি, এটি হচ্ছে আমাদের দেশের রাজধানী আর কেন্দ্রশাসিত একটি অঞ্চল। অপরদিকে পাটনা, ইটানগর, বেঙ্গালুরু এগুলো সব হচ্ছে রাজ্যের রাজধানী। তাহলে অপশান বি, দিল্লি হয়ে যাবে আলাদা, আর এটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? নিচের কোনটি আলাদা? প্রথমে আমরা অপশানগুলো দেখে নিই। কী বলেছে? পেঁচা, বাজপাখি, টিয়া, ঈগল। এই 4টি পাখির মধ্যে দেখো অপশান সি অর্থাৎ টিয়া, এটি বাদে বাকি 3টি পাখি হচ্ছে কিন্তু শিকারি পাখি, আর টিয়া কিন্তু কোনো শিকারি পাখির মধ্যে পড়ে না। তাহলে এটি হয়ে যাবে ভিন্ন বা আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? হরিদ্বার, গঙ্গা, সম্বলপুর কী হবে? অর্থাৎ হরিদ্বারের সঙ্গে গঙ্গার যা সম্পর্ক সেই একই রকমভাবে সম্বলপুরের সঙ্গে কার সঠিক সম্পর্কটি হবে? দেখো, হরিদ্বার এই শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। সেই একই রকমভাবে সম্বলপুর শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান বি, কাবেরী। এরপর নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? ত্বক, চুল, মাটি কী হবে? অর্থাৎ ত্বকের সঙ্গে চুলের যা সম্পর্ক সেই একই রকম সম্পর্কিত মাটির সঙ্গে কার হবে? দেখো, চুল ত্বক থেকে উৎপন্ন হয় বা ত্বকের উপর জন্মায়। একই রকমভাবে মাটি গঠিত হয় শিলা গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ থেকে। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি, খনিজ পদার্থ। এরপর নেক্সট প্রশ্ন, দেখো 25 নম্বর প্রশ্নে কী বলেছে? নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নচিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। কোশ্চেন ফিগারটা আমরা প্রথমে দেখে নিই। দেখো, কোশ্চেন ফিগারের চিত্রগুলো একটা নির্দিষ্ট ক্রম অনুসারে দেওয়া রয়েছে। দেখো, এই ফিগারগুলো ভালো করে লক্ষ্য করে নিলে প্রথমে আমাদেরকে যে কোনো একটাকে নির্দিষ্টভাবে ধরতে হবে। দেখো, আমি যদি প্রথমে
এই যে বৃত্তাকার কালো অংশটা দেখো এইখানে কোথায় ছিল, এই কর্ণ বরাবর। পরবর্তী চিত্রে দেখো এখান থেকে এসছে এইরকম জায়গাতে, অর্থাৎ এখানে এসছে। তার ঠিক পরবর্তী চিত্রে দেখো এখান থেকে এসছে এখানে, মানে ঠিক এখানে। এর পরবর্তী চিত্রে কোথায় হওয়া উচিত, ঠিক এই কর্ণ বরাবর হওয়া উচিত বা হবে। তাহলে দেখো উত্তর চিত্রের মধ্যে কোথায় রয়েছে, দেখো এটাই রয়েছে আর এটাই রয়েছে। আবার দেখো এই উত্তর চিত্রেতে দুটো কর্ণতে বৃত্তাকার অংশ দেয়া রয়েছে, কিন্তু দেখো প্রত্যেকটা চিত্রে এখানে একটা কর্ণ বরাবর এই কালো রং করা বৃত্ত অংশটি রয়েছে। তাহলে এটা কোনো মতেই হবে না। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, 4 নম্বর বা অপশন ডি। অন্যরকমভাবেও করা যাবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বা 4। এরপর নেক্সট প্রশ্ন 26 নম্বরে দেখো এখানেও কোশ্চেন ফিগার একটা দেয়া রয়েছে এবং উত্তর চিত্র দেয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব কোশ্চেন ফিগারের নির্দিষ্ট ক্রমটা কীরকম আছে। দেখো এখানে দেখো একটা বৃত্তাকার অংশ দেওয়া রয়েছে, তার মধ্যে দুটো অ্যারো দেওয়া আছে। পরবর্তীতে দেখো এই অ্যারোটা যেরকম ছিল সেরকম ঠিক আছে, ঠিক এই অ্যারোটা ঠিক দেখো বিপরীত দিকে ঘুরেছে, দেখো এরকম এসেছে। এর পরবর্তীতে দেখো আবার এই অ্যারোটা এটা ফিক্সড হয়েছে এবং এটা আবার বিপরীত দিকে ঘুরেছে। তাহলে এর পরবর্তীতে অর্থাৎ এখানে যেটা হবে এই চিত্রের মধ্যে, তাহলে দেখো কোন অ্যারোটা ফিক্সড থাকবে, তাহলে ফিক্সড থাকবে এই অ্যারোটা, অর্থাৎ এটা ফিক্সড থাকবে। আর দেখো এটা ঠিক উল্টে যাবে, অর্থাৎ এর অভিমুখটা ঠিক বিপরীত দিকে হয়ে যাবে, ঠিক এরকম হবে। তাহলে দেখো উত্তর চিত্রের মধ্যে কোথায় দেওয়া রয়েছে, দেখো এখানেও আছে এখানেও আছে। তাহলে দুটো অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর আর 4 নম্বর, অর্থাৎ সি আর ডি এর মধ্যে। এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো, দেখো প্রত্যেকটাতে 4টে করে সিম্বল দেওয়া রয়েছে। সিম্বলগুলো দেখো তাদেরও অবস্থানে পরিবর্তন হচ্ছে। দেখো যেকোনো একটাকে ধরে চলো, যদি আমরা এটাকে ধরে চলি, দেখো এটা এখানে ছিল, পরবর্তীতে এখানে এসছে, তার পরবর্তীতে এখানে এসছে, এর পরবর্তীতে কোথায় যাবে, এইরকম জায়গায় যাবে, অর্থাৎ এখানে চলে আসবে। আর দেখো ত্রিভুজটা তখন কোথায় চলে যাবে, ত্রিভুজটা চলে যাবে এখানে। তাহলে দেখো এই দুটো অপশানের মধ্যে কোথায় রয়েছে, দেখো 4 নম্বর অপশানে রয়েছে। তাহলে সঠিক উত্তর কী যাবে, অপশান ডি বা 4 নম্বর। 27 নম্বরে দেখো কি বলেছে, বিলুপ্ত সংখ্যাটি নির্বাচন করতে বলেছে। দেখো এখানে পরপর দেওয়া আছে 3, 8, 18, 38, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 158। তাহলে দেখবো আমরা পরপর কীভাবে গেছে। দেখো 3 আর 8 এটা ডিফারেন্স কত হচ্ছে আমাদের, 3 আর 8 এর ডিফারেন্স হচ্ছে 5। আবার 8 আর 18 এটা ডিফারেন্স কত হচ্ছে 10। তাহলে দেখো 18 আর 38 এদের ডিফারেন্স কত হবে 20। তাহলে দেখো দ্বিগুণ করেছে, 5, 10, 20। তাহলে এটা কত হবে, এখানে যেটা হবে সেটা কত হবে, 20 দ্বিগুণ 40, অর্থাৎ 38 সঙ্গে 40 যোগ করতে হবে। তাহলে 38 সঙ্গে যদি 40 যোগ করি তাহলে এখানে কি বসবে, এখানে বসবে 78। তারপর দেখো আবার 78 এর সঙ্গে আবার 80 যোগ করলে কত হয়ে যাচ্ছে, দেখো 158। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 78। এরপর নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্নটা কি বলেছে। দেখো একটা এখানে সুন্দর করে একটা বক্স দেওয়া রয়েছে এবং বক্সের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। কি বলেছে, উপরের বক্সটি উপযুক্ত সংখ্যা দ্বারা পূর্ণ করতে বলেছে। তাহলে দেখো কোনো না কোনো লজিক আমরা পেয়ে যাব, হয় ভার্টিক্যালি দেখব, নাহলে হরাইজন্টালি দেখতে হবে। তাহলে দেখো এখানে 1, 2, 5, দেখো এই 3টে সংখ্যাকে আমরা যদি এরকম করে সুন্দর করে গোল করে নিই তাহলে কি বুঝতে পারছি, এটা হচ্ছে 125। তাহলে এটা কতর কিউব, 5-এর কিউব। তারপরে দেখো আবার সুন্দর করে দেখো 216, এটা কতর কিউব, এটা 6-এর কিউব। তাহলে দেখো এইখানটা তাহলে কি হবে, 7-এর কিউব হবে। 7-এর কিউব মানে কত, 343। তাহলে এখানে কত বসবে, 3। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 3। এরপর নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্নে দেখো একটা ব্লাড রিলেশনের একটা প্রশ্ন দেওয়া রয়েছে। কি বলছে, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তিনি, এটা ব্র্যাকেটে হবে না, তিনি আমার
মায়ের একমাত্র পুত্র। মহিলাটি পুরুষটির কে হন? তাহলে দেখো স্ত্রীলোক কি বলছে? তিনি, মানে যে ব্যক্তিটাকে দেখাচ্ছে তাকে বলছে পুরুষটা, তাহলে হচ্ছে আমার মায়ের, স্ত্রীলোকের মা। তাহলে স্ত্রীলোকের যে মা, মায়ের আবার মা, তার কি বলছে? একমাত্র পুত্র। তারা বলছে একমাত্র পুত্র। তাহলে স্ত্রীলোকের মায়ের মা, তাহলে স্ত্রীলোকের কে? দিদা। তাহলে আবার দিদার যদি পুত্র ধরি, তাহলে দিদার পুত্র, তাহলে স্ত্রীলোকের কে হয়ে যাবে? স্ত্রীলোকের হয়ে যাবে মামা। তাহলে স্ত্রীলোকের মামা হয়ে যাবে দিদার পুত্র। তাহলে এখানে কি বলছে? মহিলাটি পুরুষটির কে হন, অর্থাৎ পুরুষটির কে হন মহিলাটি। তাহলে যদি স্ত্রীর মামা হয় তাহলে পুরুষের কি হবে? ভাগ্নি হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন কি বলেছে? অঞ্জন বলল, ওই মেয়েটি হলো আমার বাবার একমাত্র নাতির স্ত্রীর কন্যা। অঞ্জন ওই মেয়েটির কি হয়? তাহলে অঞ্জন বলছে মেয়েটা কি হয়? আমার বাবার, তাহলে অঞ্জনের বাবা। তাহলে অঞ্জন, তাহলে দেখো অঞ্জন তার বলছে বাবার একমাত্র নাতি। তাহলে বাবার একমাত্র নাতি মানে কি? তাহলে অঞ্জনের বাবার একমাত্র নাতি হচ্ছে অঞ্জনের ছেলে, তার স্ত্রী। তাহলে ছেলের স্ত্রী, তার কন্যা বলেছে, তাহলে হচ্ছে ছেলের স্ত্রীর কন্যা মানে তার ছেলের কন্যা। স্পষ্ট বোঝা যাচ্ছে? তাহলে কি বলছে? অঞ্জন, অর্থাৎ অঞ্জন, অঞ্জন মেয়েটির কি হয়? এই যে মেয়েটি, তার অঞ্জন কে হবে? অঞ্জন মেয়েটির কি হবে? ঠাকুরদা বা দাদু। তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন দেখো, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের প্রথম অঙ্কটা কি বলেছে? 31 নম্বর অঙ্কে যে 5টি ধারাবাহিক সংখ্যার গড় 100, তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য কত? তাহলে গড় 100 বলেছে, আবার 5টা সংখ্যা, তাহলে গড় মানে মাঝখানে থাকবে 100। তাহলে প্রথমে কি হবে? 98, লাস্টে কত হবে? 102। ঠিক আছে, তবে এখানে হবে 99, এখানে হবে 101। তাহলে আমাদের বলছে প্রথম, অর্থাৎ এখানে বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতমটা হচ্ছে প্রথম আর বৃহত্তম এটা, এদের বর্গের পার্থক্য। তাহলে কত হবে? 102 তার স্কোয়ার মাইনাস 98 এর স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাবে। তাহলে কত হবে? এখানে করলে হবে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে 102 এর সঙ্গে 98 যোগ করলে কত হয়ে যাবে? 200 গুণিত এটা বিয়োগ করলে কত হবে? 4। তাহলে কত হয়ে যাবে? 800। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে এখানে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 32 নম্বর অঙ্কটা দেখো, সরল সুদের একটা অঙ্ক দেওয়া রয়েছে। কি বলছে? বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকা, সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে? তাহলে এখানে আসল কত? 2500, আর সুদ কত বলছে? 400, আর সময় আর সুদের হার সমান, দুটোকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এক্স ইন্টু এক্স বাই 100। তাহলে কাটাকাটি করে দিলাম। তাহলে 400 নয় 400 বাই 25 সমান এক্স স্কোয়ার। 25 দিয়ে কাটলে এটা কত হবে? 400 হয়ে যাবে 16। তাহলে অতএব এক্স সমান কত? √16 সমান কত? 4। তাহলে এখানে সুদের হার চেয়েছে, তাহলে সুদের হার কত হবে? 4%। এরপর নেক্সট অঙ্ক, এরপর দেখো কি বলেছে? 5, 12.5 এবং 0.05 সংখ্যা দুটি নয়, এটা সংখ্যা হবে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করো। তাহলে দেখো আমরা প্রথমে দেখো 5 আর কত বলেছে? 12.5, আর এখানে আছে 0.05। তাহলে দেখো এর নিচে কিছু নেই, 1 দশমিক গুনলে 10, দশমিক গুনলে কত হয়ে যাবে? 100। প্রথমে ভগ্নাংশগুলো ছোট করে নিই। দেখো 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে কত হবে? 25, 5 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 20, এটা হয়ে যাবে 1। তাহলে কত হচ্ছে? 5 এর নিচে 1, আর এখানে হয়ে যাচ্ছে 25, 2
এটা 1-এর নিচে 20। এবার দেখো ভগ্নাংশের লসাগু নির্ণয় কীভাবে করতে হয়। তাহলে আমরা কি জানি লবের লসাগু বাই কি হয় হরের গোসাগু। তাহলে দেখো লবের লসাগু অর্থাৎ এই উপরের লবে যদি লসাগু করি কত হবে, সেটা হয়ে যাবে 25। আর হরের 1, 2 আর 20 গোসাগু কত হবে 1। তাহলে এখানে সঠিক উত্তর কত হয়ে যাবে 25। তাহলে কী হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 34 নম্বর অঙ্ক দেখো কি বলেছে 20 এবং 30-এর তৃতীয় সমানুপাতি এবং 9 এবং 16-র মধ্য সমানুপাতি মধ্যে অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে 20 ও 50-এর তৃতীয় সমানুপাতি বার করে নেবো। তাহলে কি তৃতীয় সমানুপাতি বার করার সূত্র কি প্রথম সংখ্যা তার নিচে দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা তার নিচে তৃতীয়। তাহলে অতএব তৃতীয় এখানে সমান কি হবে 50 গুণিত 50 তার নিচে কত 20। যদি কাটাকাটি করি আমরা এখানে 0 0 কেটে দিলাম 2 দিয়ে কাটলে হবে 25। তাহলে 25 পাঁচে কত হয়ে যাবে 125। এর সঙ্গে কার বলেছে 9 ও 16-র মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি কী হবে 9 তার নিচে মধ্য সমানুপাতি সমান মধ্য সমানুপাতি বাই 16। তাহলে অতএব মধ্য সমানুপাতি সমান কত হয়ে যাবে √9 গুণিত 16। এটা করলে কত হয়ে যাচ্ছে 3 গুণিত 4 সমান 12। এদের অনুপাত বলছে তাহলে কত হয়ে যাবে 125 অনুপাত 12। তাহলে সঠিক উত্তর কী যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 35 নম্বর দেখো কি বলেছে 3টি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং তাদের লসাগু দেওয়া রয়েছে। সংখ্যাগুলো গোসাগু বার করতে বলেছে। তাহলে অনুপাত দেওয়া রয়েছে আমরা কী করবো সংখ্যাগুলো তাহলে ধরে নেব 3x 5x আর 7x। এই তিনটের লসাগু করলে কত হবে এই তিনটের লসাগু হবে 3 × 5 × 7 × x। এটাই বলে দেওয়া আছে কত 840। তাহলে অতএব x সমান 840। আর দেখো এই তিনটে গুণ করলে কত হবে এই তিনটে গুণ করলে হয়ে যাবে 105। তাহলে 105 দিয়ে 840কে কাটলে কত হবে 8। তাহলে সঠিক উত্তর কী যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক কী বলেছে 36 নম্বর অঙ্কে একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 85 রান করায় তার গড় রান কত বৃদ্ধি পেয়েছে 3 বৃদ্ধি পেয়েছে। এটা ও নয় এটা 3 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে এটা কেটে এখানে করে দিচ্ছি 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো কি বলেছে 17তম ইনিংসের পর তার গড় রান কত হবে। তাহলে 16তম ইনিংসের গড় রান কত ছিল 16তমতে গড় কত ছিল সেটা কীভাবে বার করবো দেখো 85 রান করেছে তাহলে 85 মাইনাস তাহলে কী হবে 17 গুণিত 3। এটা করলে আমরা কত পাচ্ছি 17 3 51। এটা বিয়োগ করলে হয়ে যাবে 34। 17তম ইনিংসে তার কত রানের গড় ছিল 34। এবার চেয়েছে 17তম ইনিংসের পর তাহলে 3 বৃদ্ধি পেয়েছে। 17তম ইনিংসের পর তার রানের গড় কত হবে 17তম তাহলে 34 ছিল 3 বৃদ্ধি পেয়েছে সমান কত হয়ে যাবে 37। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 37 নম্বর অঙ্কে কী বলেছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে দেখো মূলধনটা আমরা ধরে নিচ্ছি 100 তাহলে সেটা দ্বিগুণ হয়েছে তাহলে 200 হয়েছে। তাহলে সুদ কত হবে 100। তাহলে কত বছরে ছাড়বো বলছে 4 বছরে। সুদের হারটা আমরা বার করে নিই। সুদের হার কীভাবে বার করবো 100 100 কেটে যাবে। তাহলে অর্থাৎ আর সমান কত 100/4 সমান কত হয়ে যাবে 25 বা 25%। এবার দেখো বলছে কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে 5 গুণ হতে গেলে 100 টাকাকে তাহলে সুদ কত হবে 400। তাহলে গুণিত কত বছর বলছে বছর আমরা জানি না টি গুণিত 25/100। তাহলে এখানে 0 0 কেটে গেল 100 100। তাহলে অতএব টি সমান কত 400/25। 25 দিয়ে 400 কাটলে কত হবে 16। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক
দেখো 38 নম্বর অঙ্কে কী বলেছে, বাইরে খুবই সাউন্ডের সমস্যা, খুব জোরে জোরে বক্স বাজছে। গত ভিডিওতে 8 নম্বর মক টেস্টেও ব্যস্ততার সঙ্গে করতে গিয়ে আমার একটা দুটো অ্যান্সার ভুল বলা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকেও খুবই তাড়াহুড়ো করে করছি, কারণ যথেষ্ট পরিমাণে নয়েজ রয়েছে। যদি কোনো রকম মিস্টেক হয়ে থাকে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো 38 নম্বর অঙ্কে কী বলেছে, 16 আর কি বলেছে এ এবং 9A এর চতুর্থ সমানুপাতি দেওয়া রয়েছে 324। তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কী হবে, 16/a সমান 9a/324। তাহলে কী হয়ে যাবে, অতএব 9a গুণিত a সমান 16 × 324। তাহলে এখান থেকে কি পাবো, a স্কোয়ার সমান 16 × 324/9। তাহলে 9 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, 36। তাহলে অতএব a সমান কত, √16 × 36। তাহলে 16 × 36 মানে কত হয়ে যাবে, এটা হবে 4 × 6 সমান কত হয়ে যাচ্ছে এখানে, এটা হয়ে যাবে 24। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক দেখো কী বলেছে 39 নম্বর অঙ্কতে, 60-এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগ বলছে যোগফল 240-এর 25% সমান হবে। তাহলে দেখো 160 গুণিত 15/100 ধরলাম আমি এক্স যোগ করবো, সমান কত হচ্ছে, কার সঙ্গে সমান, 240 গুণিত 25/100। তাহলে দেখো এখানে কাটাকাটি করেই দাও তোমরা, 0 0 কেটে দিলাম, 5 2 10, 5 3 15, 2 দিয়ে কাটলে 2 8 16। তাহলে 24 যুক্ত এক্স সমান কত হচ্ছে, এখানেও কেটে দাও 25, 4 100, 4 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 60। তাহলে সমান 60। তাহলে অতএব এক্স সমান কত হয়ে যাবে, 60 - 24, এটা করলে কত হয়ে যাচ্ছে 36। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক দেখো, আজকে ভিডিওর শেষ অঙ্ক। তোমাদের প্রশ্ন আমি এর আগেও বলেছি প্রশ্ন যথেষ্ট সহজ হবে, এই ভিডিওতেও বলছি প্রশ্ন যথেষ্ট সহজ হবে, তোমরা একটু কেয়ারফুলি অঙ্কগুলো করবে। আর তোমরা জিকে পোর্শনটাকে একটু ভালো করে দেখে নেবে, ওখানেই তোমাদের একটু নাম্বারের ডিফারেন্স হবে। প্রত্যেকে ভাবছে যে এত স্যার সহজ প্রশ্ন করেছে, এত সহজ প্রশ্ন আসবে না, এর থেকেও সহজ প্রশ্ন আসবে। এই প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে। তোমরা এটা ভেবো না যে 34 35 পেলেই হয়ে যাবে, তোমাদেরকে টার্গেট রাখতে হবে 37 থেকে 40, পারলে 38 থেকে 40-এর মধ্যে টার্গেট নিয়ে যাবে, তবেই তাহলে কিন্তু তোমরা কাট অফের মধ্যে আসতে পারবে। দেখো 40 নম্বর অঙ্কে কী বলেছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, তাহলে প্রকৃত সংখ্যাটি কত। তাহলে 15% সংখ্যাটার 15%ই সমান কত, 60। সংখ্যাটাকে যদি 100% ধরে নিই, তাহলে 100% সমান কত হবে, 60/15 গুণিত 100, 15 দিয়ে কাটলে 15 4 60, তাহলে কত হয়ে যাবে সংখ্যাটা, 400 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কী হবে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়া কারোর যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।